হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের সৌরদীপ স্যার, তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটর। আজকে এসে গেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে। তোমরা থাম্বনেল দেখে এতটুকু তো বুঝেই গেছো যে আজকে আমরা আলোচনা করব ইতিহাসে কি করে আমরা 90+ পাবো আমাদের আপকামিং মাধ্যমিক 2027 এক্সামিনেশনে। দেখো, তোমাদের আমি সকলের বিষয় বুঝতে পারি যে তোমাদের সকলের টার্গেট রয়েছে যে স্যার আমরা 100 out of 100 আনবো, আমরা 99 নিয়ে আসবো, আমরা 98 স্কোর করবো। অফকোর্স আমি খুবই ইন্সপিরেশনাল মনে করি এবং খুবই সাপোর্ট করি যে এমন ধরনের টার্গেটগুলো আমাদের মাথায় থাকা উচিত যেগুলো আমাদেরকে আরো বেশি পড়াশোনা করতে এনকারেজ করবে। তবে লেটস বি অনেস্ট, আমরা সকলেই জানি যে 100 out of 100 স্কোর করা বা 99 out of 100 স্কোর করা হার্ডওয়ার্কের সাথে সাথে কিছুটা লাক ফ্যাক্টরও কাজ করে, কিন্তু অনেক কিছু বিষয় তোমাকে সেখানে অ্যাডজাস্ট করতে হবে। তোমাকে বানান একদম ঠিক রাখতে হবে, তোমাকে সম্পূর্ণ বিষয়গুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, আর সেটাও তোমার যে টিচার যে খাতাটা চেক করবে তার আপ্লুত হওয়া দরকার, তার যাতে স্যাটিসফাই হতে পারে সেগুলো জিনিস মাথায় রেখে জিনিসটা তোমার সামনে উপস্থাপন হবে যে হ্যাঁ 100 out of 100 তুমি পেয়েছো। বাট এগুলোর মধ্যে কি বললাম, এগুলোর মধ্যে হার্ডওয়ার্কের সাথে সাথে লাক ফ্যাক্টর কাজ করছে। কিন্তু যদি আমি তোমাকে বলি যে 90+ স্কোর করা শুধু তোমার হার্ড ওয়ার্কের উপরেই ডিপেন্ড করে, 99 স্কোর করা, 99 স্কোর করা বা 100 out of 100 স্কোর করা অসম্ভব নয়। হার্ডওয়ার্কের সাথে একটু লাক ফ্যাক্টর, বাট 90+ যেগুলো 91, 92, 93, 94, 95, ইভেন 96 এগুলো স্কোর করা জাস্ট তোমার হার্ডওয়ার্কের উপর কাজ করে। তো আজকে আমরা সেগুলো বিষয় নিয়েই আলোচনা করবো যে কি করে আমরা নিজেদের প্রস্তুতি এতটা ভালো করবো যে আপকামিং মাধ্যমিক 2027 এক্সামিনেশনে আমরা পুরোপুরি একদম কনফার্ম ভেবেই রাখবো যে হ্যাঁ আমার স্কোর তো 90+ আসছেই। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে একদম খুব ভালো করে ছড়িয়ে দেবে। তো আমরা সকলেই জানি যে এইটা হচ্ছে আমাদের মূল ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, 1, 2, 3, 4, 5, 6, 7, তার সাথে আরেকটা রয়েছে, এখানে জায়গাটা নেই বলে আমি এখানে অ্যাড করতে পারিনি। যাই হোক, তো এই সম্পূর্ণ বিষয়টা এখানে আমাদের উপস্থাপন রয়েছে। আমরা এই চ্যাপ্টার্স গুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের যে গোটা সিলেবাস, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, এই অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদেরকে নিজের থেকে একটা বিষয় মাথায় রাখতে হবে, গ্রিন জোন অ্যান্ড রেড জোনের ব্যাপারে। গ্রিন জোন রেড জোন কি, তোমরা নিজেদের প্রিপারেশনটাকে এমন করে করো যাতে তোমরা বুঝতে পারো যে এই চ্যাপ্টার্স গুলো আমার কম্পারেটিভলি ইজি, এই চ্যাপ্টার্স গুলো আমার জন্য একটু কঠিন হচ্ছে। তোমরা এখন ফার্স্ট সামেটিভ দিয়ে রেখেছো, ঠিক আছে, আমি আশা রাখছি তোমাদের সকলেরই পরীক্ষা খুব ভালো গিয়েছে। যদি নাও খারাপ, একটু যদি খারাপও হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই। তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। লেটস সাপোজ ধরে নাও আমি একজন স্টুডেন্ট, আমি গোটা 8টা অধ্যায় থেকে, সরি 8টা অধ্যায় থেকে আমি ডিভাইড করে দিলাম যে হ্যাঁ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এগুলো আমার সহজ লাগে। আমি জাস্ট একটা ইমাজিনারি বলছি, বা আমাকে যদি তুমি স্টুডেন্ট ধরো তাহলে আমার অ্যাপ্রোচটা কি থাকবে যে হ্যাঁ এই কয়েকটা অধ্যায় আমার সহজ লাগে, ঠিক আছে। রেড জোন কি, রেড জোন হচ্ছে সেই সকল অধ্যায় যেগুলো আমার একটু কঠিন লাগছে। লেটস জাস্ট সাপোজ 3 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, আমি জাস্ট বলারটা বলছি। তো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তোমার স্ট্রেংথ কোন কোন টপিকস গুলোতে, কোন কোন চ্যাপ্টার্স গুলোতে রয়েছে, যেগুলোকে তোমার উপর একটু কম খাটলেও হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে ইউ হ্যাভ টু নো ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। স্ট্রেংথ যেটা আছে সেটাকে জাস্ট সামান্য ওটাকে ভালো করে এগিয়ে যেতে হবে, হ্যাঁ স্ট্রেংথটাকে বলবান করে যেতে থাকবে, এবং বেশি আমাদের ফোকাস করতে হবে এই রেড জোনের এরিয়ার মধ্যে। রেড জোন মানে তোমার কি, উইকনেস, সিম্পল ইজ দ্যাট। স্ট্রেংথ যে সকল চ্যাপ্টার্স গুলোতে আছে সেগুলো তুমি নিজে প্র্যাকটিস করে রাখতে, মানে করে যেতে হবে যাতে ওটা কমে না যায়। বাট বেশি এফর্টস আমাকে দিতে হবে রেড জোনের মধ্যে, যে হ্যাঁ রেড জোন চ্যাপ্টারটার মধ্যে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এই চ্যাপ্টার্স গুলো আরো আমার ডেপথে দরকার। অনেক অনেক স্টুডেন্ট রয়েছে তৃতীয় অধ্যায়ের বিদ্রোহ গুলো পড়তে খুব সমস্যা হয়, আবার অনেকের রয়েছে না খুব সহজ। তো প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের স্ট্রেংথ এন্ড উইকনেসেস আলাদা। তো সেটা তোমার নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অধ্যায়গুলো তোমার বেশি হাতে রয়েছে, সেগুলোকে সামান্য নিজের কাজ করে যাবা, স্ট্রেংথ বিল্ড আপ করবা। আর যেগুলো উইকনেস, তোমার যেগুলোতে অসুবিধা হচ্ছে পড়তে, সেগুলোকে আরো বেশি ফোকাস, আরো বেশি এফর্টস দিয়ে বিষয়গুলোকে নিজের জন্য খুব ভালো করে মানে উপস্থাপন করবা আর ভালো করে পড়তে হবে। এর সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিন্তু একটা টাইমলাইন হিসাবে চলছি।
এই টাইম লাইনটা যদি দেখো, তোমরা যদি আমার মাধ্যমিকে, আমি একদম বছরের শুরুতে মাধ্যমিকের একটা রোড ম্যাপ তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম। তোমাদের কিন্তু এই পিরিয়ডটা শেষ হয়ে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখন এপ্রিল চলছে এবং এপ্রিলও শেষ হয়ে যাচ্ছে। আমার এই যদি রোড ম্যাপটা তোমরা দেখে থাকো, ওই কমপ্লিট রোড ম্যাপ, সেখানে আমি বলেছিলাম যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আর এপ্রিলের মধ্যে তোমার 5th নম্বর চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এটা তোমাদের সেলফ স্টাডির জন্য বলছিলাম, এবং বাকি সময়গুলোরও সেইভাবেই চলার কথা। বাট আমাদের যে অ্যালফা ব্যাচ রয়েছে, আমাদের অ্যালফা ব্যাচে কিন্তু এই 5th নম্বর চ্যাপ্টার কমপ্লিট হয়ে এখন 6th এর দিকে যাচ্ছি। এবং এখানে যেরকম তোমাদের জন্য আমরা রেখেছিলাম যে মে, জুন, জুলাই, আগস্ট, জুলাই পর্যন্ত তোমার 8ম অধ্যায়, আমাদের কমপ্লিট সিলেবাস জুনেই শেষ হয়ে যাবে। তোমাদের জন্য এটা সম্পূর্ণ বিষয় ভালো করে বুঝতে হবে। জুনতে শেষ হোক না হোক তোমাদের জন্য, তোমরা কিন্তু জুলাইয়ের মধ্যে কমপ্লিট সিলেবাসটাকে নামাতে হবে। এটা কিন্তু ভালো করে মাথায় রেখে নিও। যদি তোমাকে মাধ্যমিকে ভালো মার্কস অবটেইন করতে হয়, স্পেশালি হিস্ট্রিতে, তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাকে প্রথমে সিলেবাস শেষ করে যত সম্ভব প্র্যাকটিস করে যেতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা। তো তোমার টাইম ইজ ইউর, কথা আছে না, টাইম ইজ মানি। তো এখানেও তাই ব্যাপারটা, তোমার সময় যত এগোচ্ছে, সময় যত পার হচ্ছে, তোমার মাধ্যমিক পরীক্ষাগুলো তোমার সামনে আসছে। ওই জন্য দেখতে দেখতে আমি বছরের শুরুতে সেই জানুয়ারিতে বলেছিলাম যে হ্যাঁ, প্রথম দ্বিতীয় অধ্যায় শেষ করবো, তৃতীয় অধ্যায় ফেব্রুয়ারিতে, মার্চে শেষ, চতুর্থ। ঠিক সেভাবেই কিন্তু বিষয়গুলো যাচ্ছে, এবং আমি আশা রাখছি তোমরাও সেভাবেই যেন এই রোড ম্যাপটাকে ফলো করছো। কারণ কি, রোড ম্যাপ ইজ ইম্পর্টেন্ট। তোমার পড়ার সাথে তোমার টাইমের অ্যাডজাস্টমেন্টটা খুবই দরকার। তোমরা যদি মনে করো যে না স্যার, আমি অনেকটা পিছিয়ে রয়েছি, আমাদের তো একটু সমস্যা হচ্ছে, তো তোমাদের সকলের জন্যই আমরা নিয়ে এসেছিলাম অ্যালফা ব্যাচ। সেটা এখনো রয়েছে অ্যালফা ব্যাচ স্টুডেন্টসদের জন্য। এই অ্যালফা ব্যাচে আমরা মাধ্যমিকদের সাথে কমপ্লিট যে রোড ম্যাপটা দেখলে, সেই রোড ম্যাপটা অনুযায়ী চলছি, ইভেন ওর থেকেও একটু এগিয়ে চলছি। আর যেহেতু আমাদের লেটস ইমপ্রুভের 25K ফ্যামিলি মেম্বার্স জয়েন হয়েছে, তার উদযাপনে, সেই উপলক্ষে আমরা একটা কুপন কোড রেখেছি, সেটা হচ্ছে 25K সাবস। এই কুপন কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো, তো তোমরা 25% অফ পাবে এই ব্যাচের জন্য। এই ব্যাচটা তোমাদেরকে কি দিবে? এই ব্যাচটা তোমাদের একটা গাইডেন্স দিবে। যেরকম তোমাকে বললাম না যে একটা কমপ্লিট রোড ম্যাপ আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, এই রোড ম্যাপটা তোমরা ইন্ডিভিজুয়ালি ফলো করতে পারো। বাট যদি তোমাদের ফলো করতে অসুবিধা হয়, তাহলে এই ব্যাচটা তোমরা এনরোল করতে পারো। কেন কি, আমরা যে রোড ম্যাপটা বানিয়েছি, এই রোড ম্যাপের মধ্যে আমি এবং আমার স্টুডেন্টসরা একটু এগিয়েই রয়েছে। ইভেন আমরা বলেছিলাম যে এপ্রিলে 5th চ্যাপ্টার তোমাদের আমি শেষ হওয়া চাই, আমি তাই করেছি। 5th থেকে 6th চ্যাপ্টারের দিকেও আমরা রওনা দিয়ে দিয়েছি। কেন কি, স্বাভাবিকভাবে এপ্রিলে তোমাদের এখন ফার্স্ট সামারটিভ এক্সামিনেশনটা হলো, এখন এরপরে তোমাদের গতিটাকে আরো বাড়াতে হবে, একদম পেসে নিয়ে আসতে হবে। এবং জুনের মধ্যে যদি তোমরা অ্যালফা ব্যাচ জয়েন করো, তো আমি কথা দিচ্ছি জুনের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট আমি শেষ করে দেবো। আর জাস্ট শেষ করে দেবো না, তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, এবং সারা বছর তুমি প্র্যাকটিস করার জন্য যথেষ্ট সময় পেয়ে যাবে। আর এই প্র্যাকটিসটা তুমি কি করে করবে, সেই জিনিসটাই তোমাকে এখন আমি জানিয়ে দিচ্ছি যে এই কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। কি কি? মেক শর্ট নোটস অ্যান্ড কি পয়েন্টস। সবসময় মাথায় রাখবে, যখন তোমার কমপ্লিট সিলেবাস শেষ হয়ে গেছে, তখন তোমাকে শর্ট নোটস বানাতে হবে। শর্ট নোটস এবং কি পয়েন্টস কখন কাজে দেয়? যখন তুমি রিভিশন দিচ্ছ, যখন অনেকগুলো একসাথে পড়তে হবে তাড়াতাড়ি। কারণ কি, তোমার এখন ফার্স্ট সামারটিভ শেষ হয়ে গেলো, 3টে চ্যাপ্টার তো তুমি পড়ছো না, তোমার সাথে আরো চ্যাপ্টার্স অ্যাড হচ্ছে। এখন এটার সাথে সাথে যাতে ওই আগের 3টে চ্যাপ্টার মাথায় গুলিয়ে না যায়, যাতে তুমি সম্পূর্ণভাবে যাতে মাথায় তোমার থেকে যায় মেমোরিতে, সেই জন্য তোমাকে ওখানে শর্ট নোটস বানিয়ে রাখতে হবে। শর্ট নোটস, কি পয়েন্টস, এগুলো বানিয়ে রাখতে হবে। জাস্ট একটা এক্সাম্পলের মতো ধরে নাও, তোমাদের দেওয়া হলো মুন্ডা বিদ্রোহ, জাস্ট বলছি আমি কথার কথা, মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহের মধ্যে শর্ট নোটস কি করে বানাবে? কারণ, কি কি কারণ, ঔপনিবেশিক, এখানে কারণগুলো লিখলে, নেতৃত্ব লিখলে, একটা জাস্ট ছোট্ট একটা পয়েন্ট হিসেবে সব জিনিসপত্রগুলো অ্যাড করে দেবে। নেতৃত্ব লিখলে, তারপর এখানে লিখলে অবস্থান, কোথায় কোথায় ঘটলো, গুরুত্ব, ছোট ছোট করে নোটস বানাবে। এই ছোট ছোট নোটস গুলো কি কাজে দিবে? এই ছোট ছোট নোটস গুলোই যখন তোমাদের সামনে অনেকগুলো পড়া একসাথে করতে হবে, তখন রিভিশনের সময়, রিকলের সময় তোমার সম্পূর্ণভাবে এটা সাহায্য করবে। তো মেক শর্ট নোটস অ্যান্ড কি পয়েন্টস। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে মেক আ লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইভেন্টস। মেক আ শর্ট নোটস অ্যান্ড কি পয়েন্টস এর জন্য তোমাদের কয়েকটা বিষয় দেখিয়ে দিয়েছি, একটা এক্সাম্পলও দেখিয়ে দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে এক্সাম্পলস। একদম লিস্টের মধ্যে দিয়ে প্রত্যেকটা পত্র পত্রিকা এবং সম্পাদকের সম্পূর্ণ বিষয়গুলো আমি উপস্থাপন করে রেখেছি। এইভাবে তোমাদের মাথায় রাখতে হবে। এখান থেকেই তোমার হাজারো প্রশ্ন এসে যেতে হবে, কোন সম্পাদক কোন পত্র পত্রিকা সম্পাদক ছিল।
এটা একমাত্র ধরুন দিগদর্শনের সম্পাদক কে ছিলেন, ঠিক আছে, সমাচার দর্পণের পত্রিকার তোমার সম্পাদক কে ছিলেন, এই সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন হতেই পারে। এরকম ধরনের হাজারো শর্ট প্রশ্ন আছে। তো এরকম ধরনের লিস্ট বলো, শর্ট নোটস বলো, তোমাদেরকে আগে থেকে রেডি করতে হবে, যাতে রিভিশনের সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। আর এগুলো যদি তোমাদের মাথায় থাকে, সাবকনসিয়াস মাইন্ডে এটা যেন চলতে থাকে। এর সাথে সাথে আমি কি বললাম, যে মেক আ লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেটস এন্ড ইভেন্টস, কি করে বানাবে সেটারও আমি এখানে রেখেছি। এই দেখো, যদি ধরে নাও আমাদের তৃতীয় অধ্যায় এখানে রয়েছে, তৃতীয় অধ্যায় জাস্ট আদিবাসী ও উপজাতি বিদ্রোহ যেগুলো রয়েছে সেগুলোকে আমি ক্রোনোলজিক্যাল সিরিজ এখানে সাজিয়ে দিয়েছি। তোমাদের কাছে একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, যে দেখো রংপুর বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, এবং সবগুলো ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স মানে ক্রমানুসারে সাজানো আছে। 1783, 1798, 1819, 1831, 32, এইভাবে তোমাদেরকে সম্পূর্ণ লিস্টটা বানাতে হবে এবং এর মধ্যে দিয়েই বিষয়গুলো উপস্থাপন করতে হবে। এবং সবার শেষে কি বলছি, সবার শেষে বলছি সলভ চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন্স, শুধু শর্ট কোয়েশ্চেন্স নয়, চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, যত ধরনের কোয়েশ্চেন্স গুলো আছে চ্যাপ্টার ওয়াইজ করবে, যাতে তোমার মাথায় এতটুকু চলে আসে যে এই প্রশ্নটা এই পার্টিকুলার চ্যাপ্টার থেকেই যেন আছে, যাতে গুলিয়ে না যায় যে কোন চ্যাপ্টারে কোন বিষয়টা ছিল, কোন প্রশ্নটা কোন চ্যাপ্টারে, সেটা যেন না থাকে। এই জন্যই সলভ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স। তো এই তিনটা হচ্ছে মেইন 3 পিলার্স ফর ইওর মাধ্যমিক এক্সাম। এবং এখানে এই জিনিসগুলো যদি ভালো করে তুমি ফলো করো, স্বাভাবিকভাবে তুমি 90+ স্কোর করবে। তার সাথে একটা টাইম টেবিলও খুব দরকার। অবশ্যই তোমরা কি করবে, জাস্ট আমি একটা সাবজেক্টের জন্যই বলছি, যে কোনো একটা টপিক, আমি আশা রাখছি তোমাকে একটা টপিক একটু হলেও, যে কোনো সাবজেক্টস গুলো একটা চ্যাপ্টার হলেও প্রতিদিন অল্প অল্প করে পড়তেই হবে। এমন না যে একটা চ্যাপ্টার এটা ছেড়ে দিলাম, আজকে তো এটা পড়লামই না, পরের দিন এটা পড়লাম, এইভাবে করবে না। মানডে টু স্যাটারডে তোমরা অল্প অল্প করে পড়বে। এখানে আমি কমপ্লিট বলেই দিয়েছি, টপিকস রেখে দিয়েছি, টপিক 1, টপিক 2, টপিক ওয়াইজ পড়বে। আমি বলছি না যে একদিনে একটা করে চ্যাপ্টার উঠিয়ে দিবে, টপিক হিসেবে পড়বে, টপিক 1, টপিক 2, টপিক 3, এবং সেটা 6 দিন টপিক, বিভিন্ন টপিকস গুলো পড়লে তারপর সেটা সানডেতে সেই যতটুকু টপিক পড়েছো, সেটা তুমি ব্যাচে পড়ো, সেটা তুমি সেলফ স্টাডি করো বা কোনো টিউশনে পড়ো, যাই টপিক পড়েছো এই গোটা 6 দিনে, সেটা তুমি 7 নম্বর দিন অর্থাৎ সানডেতে নিজেকে টেস্ট করবে, যে হ্যাঁ যা আমি পড়েছি তা আমি কতটা জানি, আর কতটা আমার মাথায় রয়েছে, আর কতটা আমাকে এফর্ট দিতে হবে আরো। তো এর মাধ্যমে তুমি নিজেদেরকে কি করতে পারবে, নিজেদের অ্যানালাইজ করতে পারবা, নিজেদেরকে তুমি অনুধাবন করতে পারবা যে হ্যাঁ কতটা তোমাদের দরকার রয়েছে প্রিপারেশনের, আর কতটা তোমাদের প্রিপারেশন হয়েছে। তার সাথে আরো কয়েকটা বিষয় রয়েছে, এগুলো এক্সট্রা জিনিস, বাট এটা আমি যেহেতু গোটা মাধ্যমিকের প্রিপারেশনের জন্য বলছি, সেই জন্য এগুলো জিনিসও তোমাদের মাথায় রাখতে হবে। অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, এটা খুবই দরকার উইথ টাইমার। আমরা সকলেই জানি যে ইতিহাসের সময় একটা খুব চাপের বিষয়, আমাকে খুব কম সময়ের মধ্যে অনেক কিছু লিখতে হয়, যতটা ভালো উপস্থাপন করা যাবে অতটা বেটার। সেই জন্য প্রথমেই তোমাদের শুরু করতে হবে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। যখন তোমাদের কমপ্লিট সিলেবাস শেষ হয়ে গেল, তখন তোমাকে এইগুলো জিনিসের দিকে নজর দিতে হবে, যে কমপ্লিট অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। কি করে তুমি ইন্ট্রোডাকশন লিখবে বা ভূমিকা লিখবে, ভূমিকা লেখার একটা ছন্দ রয়েছে, উপসংহার লেখার একটা ব্যাপার রয়েছে, কয়টা পয়েন্টস দিবে, কোন কোন বিষয়ে কয়টা পয়েন্ট অ্যাড করা যায়, কি কি বিষয় আমাদেরকে ওখানে ইনক্লুড করতেই হবে, এগুলো এই সব কিছু বিষয়গুলো একসাথে অনুধাবন করতে হবে। কিসের মাধ্যমে, টাইমারের মাধ্যমে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে এগুলো সবকিছু করতে হবে। একটা নোটস লিখছো, ভেবে রেখেছো যে হ্যাঁ 20 মিনিটের মধ্যে আমি নোটটা নামাবো, এই কমপ্লিট 8 মার্কসের নোটটা আমি নামাবো, টাইমার লাগিয়ে দিলে একদম সুন্দর করে লেখা শুরু করলে, যাতে হাতের লেখা যেন স্পষ্ট হয়। আমি বলছি না যে হাতের লেখা খুব বেশি একদম ক্যালিগ্রাফিক স্টাইলে হতে হবে, বাট যাতে বোঝা যায়, বোধগম্য হয়। তো টাইমারের সাথে সাথে সেই জিনিসটা মেনটেন করে তুমি নোটসটা নামাবা। স্বাভাবিকভাবে একদিনে যে যদি তুমি টার্গেট রাখো যে 20 মিনিটের মধ্যে আমি 8 মার্কসের সম্পূর্ণ উত্তর লিখবো, এমন হতেই পারে যে সেটা হলো না, বাট প্র্যাকটিসের সাথে সাথে সেই জিনিসটা তোমার অটোমেটিকলি মানে নিজের মধ্যে তুমি আত্মস্থ করতে পারবা। তার সাথে আর কি আছে, কোয়েশ্চেন পেপার সলভ, এগুলো সব শেষের দিকে আমি বলছি। যত ধরনের তোমার কোয়েশ্চেন পেপারস রয়েছে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পেপারস থাকবে, প্রশ্ন বিচিত্র থাকবে, বিভিন্ন ধরনের আলাদা আলাদা কোয়েশ্চেন ব্যাংকস থাকবে। তার সাথে সাথে যে সকল তোমাদের এবিটিএ আসবে, ডব্লিউবিটিএ আসবে, এবং বাকি যে প্রশ্নগুলো আসবে সেগুলো সবই তোমাদেরকে সলভ করতে হবে। স্যার বলছে স্যার সবে তো ফার্স্ট সামেটিভ গেল, তুমি এখনই বলছো যে এবিটিএ ডব্লিউবিটিএ সলভ করতে হবে, বাট আমি বললাম না তোমাকে প্রথম থেকে, এটা একটা কি ক্লিয়ার ওয়ার, এটা একটা সম্পূর্ণ যুদ্ধ। তোমাকে তুমি যত আগের থেকে নিজের প্রস্তুতি রেডি রাখবে, তুমি নিজেকে ততটাই এগিয়ে রাখবে, সিম্পল ইজ দ্যাট। তার সাথে কি কুইক রিভিশনস, এটা তো আমি বললাম, কুইক রিভিশন
কিসের মাধ্যমে? শর্ট নোটস বানাও, কি প্যাটার্নস বানাও, ঠিক আছে, চার্টস বানাও, যেভাবেই বানাও যাতে তাড়াতাড়ি করে রিভিশন হয়, এবং কভার এক্সট্রা টপিকস এবং রিমাইনিং টপিকস। এমন এমন অনেক টপিকস রয়েছে যেগুলো তোমার এই গোটা প্রিপারেশনের মধ্যে কিছু কিছু টপিক রয়ে যাবে যে হ্যাঁ এই টপিকসটা হয়তো এই বছর চলে আসছে, এই বছর আসবে না, গত বছর এসে গেছে, বা এই টপিক থেকে গত 5-6 বছরে আসছে না। তখন তোমাকে যখন এই সকল বিষয় হয়ে যাবে তখন সেই টপিকস গুলো অল্প স্বল্প তোমাকে অনুধাবন করতে হবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আমার যেই কমপ্লিট স্ট্র্যাটেজি সেই বিষয়টা। তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবা যে এই সবকিছুই কিন্তু তোমাকে সময়ের মধ্যে একটা টাইম বাউন্ডের মধ্যেই করতে হবে, যেটা আমি বারবার করে বলছি, কারণ কি সময় কিন্তু কম। তোমার দেখতে দেখতে এপ্রিলের আধা রেস কিন্তু শেষ, এখন মে, জুন, জুলাই, আগস্ট দেখতে দেখতে চলে যাবে। এখন এই সময়টার মধ্যেই তোমাকে সবকিছু প্রিপারেশন করতে হবে একদম টাইমের মধ্যে। আর আমি আবারও বলতে চাই, যাদের মনে হচ্ছে যে সময়ের মধ্যে আমি সম্পূর্ণ বিষয়গুলো উপস্থাপন সেভাবে করতে পারছি না, আমাদের একটু গাইডেন্সের দরকার, কাজের জন্যই আমাদের রয়েছে আলফা ব্যাচ 2027 মাধ্যমিকের জন্য, যেখানে আমরা সম্পূর্ণ সবকিছু সময়ের সাথে একদম কমপ্লিট করছি। এবং এটা আমি তোমাদেরকে বিশ্বাস দিতে পারি যে তোমাদের আধা বছর শেষ হতে না হতে তোমাদের সিলেবাস আমি নামিয়ে দেবো এবং তোমাদের সম্পূর্ণ কনসেপ্টে ক্ল্যারিটি দেবো। এবং আমাদের এই ফ্যামিলি, লেটস ইমপ্রুভ ফ্যামিলি, যে 25K হওয়ার উপলক্ষে আমরা এই কুপন কোডটা 25K সাবস সবাইকে দিয়েছি। এবং এই কুপন কোডটা যদি তোমরা ব্যাচ এনরোলমেন্টের সময় অ্যাড করো তাহলে অবশ্যই তোমরা 25% ছাড় পাবে। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ডিসক্রিপশনে সব তথ্য রয়েছে, তোমাদের কোনো সমস্যা হলে সেখানে যোগাযোগ করবে। তো আজকের জন্য এতটুকুই। আশা করি আমি তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো উপস্থাপন করতে পেরেছি। আবারও দেখা হবে নতুন সেশনে, ততদিন জন্য বাই বাই, এবং ভালো করে পড়াশোনা করো এবং অল দ্য বেস্ট ফর ইয়োর অল এফোর্টস অ্যান্ড এক্সামিনেশনস। টাটা।